হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমাদের যে 50 ডে কনজিকিউটিভ নিট 2023 যে স্পেশাল সিরিজটা আমরা করছি তার সেকেন্ড ডে। আজকেও আমরা জিওসির কিছু সিলেক্টেড প্রবলেম দেখে নেব। তো আমরা শুরু করি। প্রথম কোয়েশ্চেনটা বলছে, অ্যামং দ্য ফলোয়িং রিয়াকশন দ্যাট proceeds through an electrophilic substitution is, মানে কোনটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের থ্রু দিয়ে হয় করে এই প্রথমটা এটা দিয়েছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড Cu2Cl2 তে ফ্লোরোবেনজিন বলছে, যদি এখানে Cu2Cl2 সঙ্গে HCl দেওয়াটা দরকার আর কি। এইটা ক্লোরিন AlCl3, এইটা তো অবশ্যই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, কারণ ক্লোরিনটা এখানে অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট পিতে অ্যাটাক করে Cl প্লাস ইলেকট্রোফাইলটা তৈরি করে, সেটাই বেনজিন রিংয়ে ইনজার্টেড হয়। তো এটাই হবে, এটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে যায়, তারপর অ্যাডিশন রিয়াকশন হয়, আর এটা কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যাবে SN1 হয়ে, অ্যারোমেটিক রিংটা অ্যাফেক্ট করে না। তো অপশান 2টা হবে। নেক্সট 2 নাম্বার কোয়েশ্চেন যেটা, সেটা বলছে যে দ্য ইনক্রিজিং অর্ডার of the pKb of the following compound is, তো বেসিসিটি মানে কেবি যত ইনক্রিজ করে বেসিসিটি তত ইনক্রিজ করে, পিকেবি তত ডিক্রিজ করে। তাহলে পিকেবির অর্ডার বলেছে, তার মানে যার বেসিসিটি হায়েস্ট তার কেবিটা হায়েস্ট, তার পিকেবিটা লোয়েস্ট। তাহলে আমরা আগে বেসিসিটির অর্ডারটা দেখি। এখন এই টাইপের প্রবলেমে দেখ, একটা বিষয় তোকে বুঝতে হবে যে কমন পার্ট কোনটা রয়েছে, মানে বেসিসিটি তুই কোনখানের পার্সপেক্টিভে ভাববি। তো দেখ, একটা জিনিস লক্ষ্য করে যে এই যে পার্টটা, এই পার্টটা দেখ সব কম্পাউন্ডেই, মানে 4টে কম্পাউন্ডেই সেম আছে। তাহলে এই পার্টটা নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা করার দরকার নেই, এটা কমন পার্ট। যেটা হবে এই যে নাইট্রোজেনের লোন পেয়ার, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা নিয়েই ভাববি যে তার অ্যাভেলেবিলিটি কেরাম থাকছে, বাড়ছে না কমছে। তো সব কটা নাইট্রোজেনের লোন পেয়ারই বেনজিন রিংয়ের সঙ্গে রেজোনেন্স যাবে, সেটা ঠিকই, কিন্তু রেজোনেন্স কোথায় বেশি যাবে কোথায় কম যাবে। তো ফ্লোরিনের -I অপারেট করবে, OCH3, তার মানে ও বেসিসিটি কমিয়ে দেবে। OCH3 প্লাস আর, NO2 স্ট্রং -I অ্যালং উইথ -R, আর CH3 প্লাস I। তার মানে যেটার বেসিসিটি হায়েস্ট কার হবে না, বি এরটার, কারণ এর প্লাস আর এই নাইট্রোজেনের মাথার লোন পেয়ারের ডেন্সিটি সবচেয়ে বেশি, তো বি এরটা হায়েস্ট হবে। তারপর হবে ডি, কারণ এটা CH3 প্লাস I এর জন্য বাড়ছে। তারপর কে হবে, তারপর হবে এ, কারণ ওর শুধু -I আছে, একটু কমলো। আর সিতে সবচেয়ে কম হবে, কারণ ওর -I অ্যালং উইথ -R, তার মানে মোস্ট বেসিক হয়ে যাচ্ছে বি এরটা, যেটা মোস্ট বেসিক তার কেবি হায়েস্ট, তার পিকেবিটা লোয়েস্ট, তার মানে বি এর পিকেবি লোয়েস্ট। আর সিটা লিস্ট বেসিক, তার মানে ওর কেবি লোয়েস্ট, ওর পিকেবি হায়েস্ট। তার মানে একটা অপশানই আছে যেখানে সি হায়েস্ট আর বি লোয়েস্ট, তার মানে সেকেন্ড অপশান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা মুভ করব কোয়েশ্চেন 3-তে। এটা বলছে, অ্যামাং দ্য ফলোয়িং 4 অ্যারোমেটিক কম্পাউন্ডস হুইচ ওয়ান উইল হ্যাভ দ্য লোয়েস্ট মেল্টিং পয়েন্ট, মানে কার গলনাঙ্ক সর্বনিম্ন। তো এখানে দুটো কনসেপ্ট দিয়ে আমরা ভাববো। একটা আমরা দেখব যে মলিকুলার ওয়েটটা যত কম হয়, জেনারেলি ভ্যান্ডারওয়াল অ্যাট্রাক্টিং ফোর্স তত কম হয়, মেল্টিং পয়েন্ট তত কমে। তো এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে এই যে ন্যাপথালিন, তার মলিকুলার ওয়েটটাই মিনিমাম, এটাও যেমন একটা ব্যাপার।
তার সাথে সাথে এটা অ্যাজ সাচ সেরমভাবে পোলার নয়, পোলারিটি কম, মানে হাইলি নন পোলারের দিকেই আর কি, পোলারিটি তো খুবই কমের, কিন্তু এগুলো সবগুলোই পোলার, কারণ আলাদা অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে। তো পোলার থাকার জন্য ডাইপোল ডাইপোল ইন্টারাকশানের জন্য মেল্টিং পয়েন্ট বাড়ে, কিন্তু এখানে সেরকম কোনো পোলার ইন্টারাকশান নেই বলেও এর মেল্টিং পয়েন্টটা কম হবে। তো দুটো কারণ, একটা ভ্যান ডার ওয়াল অ্যাট্রাক্টিং ফোর্স কম, মলিকুলার ওয়েট কম বলে, তারপর পোলারিটি কম বলে, আয়নিক যে বন্ডিং নেচার, ডাইপোল ডাইপোল ইন্টারাকশান কম বলে আয়নিক বন্ডিং নেচারটা কম, বন্ড উইক, মেল্টিং পয়েন্টটা লোয়েস্ট হবে। তাহলে তিনেরটা অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 4, দ্য কারেক্ট অর্ডার অফ দ্য অ্যাসিডিটি ফর দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ। এই যে কোয়েশ্চেনটা, এখানে আমরা চেষ্টা করেছি যেটা অর্থ এফেক্ট, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের যে অর্থ এফেক্ট যেটা অ্যাসিডিটিকে প্রভাবিত করে, সেই কনসেপ্টটাকে একবার মানে রিভাইজ করা। তো যারা ভুলে গেছি সেই প্রবলেমটা করার পর অর্থ এফেক্টটা ভালোভাবে একবার পড়ে নিবি। তো যত অর্থ পজিশানে, কোনো বেনজোইক অ্যাসিডের অর্থ পজিশানে যত বেশি সংখ্যক গ্রুপ থাকবে বা বড় গ্রুপ থাকবে, তত তার অ্যাসিডিটি বাড়ে। তো এখানে দেখ, অর্থ পজিশানে একটা ওইচ রয়েছে, এর অর্থ পজিশানে দুটো ওইচ রয়েছে। যত বেশি গ্রুপ থাকবে বেনজোইক অ্যাসিডের অর্থ পজিশানে, তত ওর অ্যাসিডিটি বাড়বে। তো তার মানে সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে একেরটা, তারপর হবে দুয়েরটা। এবার 3-এ ওইচ গ্রুপটা রয়েছে মেটায়, COOH এর রেসপেক্টে, তার মানে এখানে -I কাজ করবে। আর 4-এরটা এটা রয়েছে প্যারায়, তার মানে এটা -I আছে, কিন্তু তার সঙ্গে আবার যেটা ডমিনেটিং +R কাজ করবে। তো +R কাজ করা মানে ওর অ্যাসিডিটিটা কমে যাওয়া, আর -I কাজ করছে মানে এখানে অ্যাসিডিটি কম্পারেটিভলি বেশি হবে। আর একে হায়েস্ট অর্থ এফেক্ট, দুটো ওইচ অর্থ পজিশানে, দুয়ে অর্থ এফেক্ট কম্পারেটিভলি কম বলে ওটা সেকেন্ড হায়েস্ট ওর অ্যাসিডিটিটা। তার মানে কোনটা হবে অ্যাসিডিটির অর্ডার? না, অপশান এ। নেক্সট বলছে যে হুইচ ইজ অ্যান্টি অ্যারোমেটিক। এটা হাকলস রুলের ডিরেক্ট অ্যাপ্লিকেশন। অ্যান্টি অ্যারোমেটিক কোনটা হবে? না, যেখানে ওই মনোকার্বোসাইক্লিক হবে, 4 নাম্বার অফ পাই ইলেকট্রনস থাকবে, প্ল্যানার হবে, কনজুগেটেড হবে। তো সাইক্লোবিউটাডাইন এটাই তো হচ্ছে, এটা হয়ে গেল অ্যান্টি অ্যারোমেটিক। তারপর বলছে যে কম্পেয়ার দ্য অ্যাসিডিক স্ট্রেংথ অফ 1 to 5, 1 থেকে 5 অবধি এর অ্যাসিডিটির অর্ডারটা ডিটারমাইন করতে বলেছে। তো SO3H সালফোনিক অ্যাসিড, যেহেতু ওখানে 3টে অক্সিজেন আছে, তার পুল আরও বেশি দেন COOH, কারণ COOH এর 2টো অক্সিজেন, তার মানে 1-এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি, তারপর হবে 2-এর অ্যাসিডিটি, আচ্ছা, তারপর হবে 3-এর অ্যাসিডিটি, কারণ 3-এ যে OH-টা সঙ্গে যে কার্বনটা অ্যাটাচ সেটা sp2 হাইব্রিডাইজ, সেই জন্য -I এক্সার্ট করবে, OH বন্ডটা কম্পারেটিভলি উইক হবে, H+ কুইক বেরোবে, অ্যাসিডিটি বাড়বে। তারপর 4-এরটা, কারণ এখানে এইটা sp3 হওয়ার জন্য কিন্তু +I দেখাবে, তো অ্যাসিডিটি কম্পারেটিভলি কম হবে। আর এখানে হাইড্রোজেনটা কার্বনের সঙ্গে অ্যাটাচড, বাকি 4টেতে দেখ অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ, যে sp হাইব্রিডাইজ কার্বন, বাট স্টিল এটা তো ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে কম, তাই 5-এর অ্যাসিডিটিটা যেহেতু ওটা কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে, ওর অ্যাসিডিটিটা লোয়েস্ট হয়ে যাবে। তার মানে অ্যাকর্ডিংলি সাজানো আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা মুভ করব কোয়েশ্চেন 7-এ। এটা বলছে যে অ্যামাং দ্য ফলোয়িং র্যাডিক্যাল ইন দেয়ার ডিক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি, মানে নিচে যে ফ্রি র্যাডিক্যালগুলো দেওয়া আছে তাদের স্থায়িত্বের ক্রম। তো এইখানে এই যে ফ্রি র্যাডিক্যালটা, সেটা 2 ডিগ্রি অ্যালাইলিক, এই ফ্রি র্যাডিক্যালটাও 2 ডিগ্রি অ্যালাইলিক, এটাও 2 ডিগ্রি অ্যালাইলিক, আর এটা নর্মাল 2 ডিগ্রি। তার মানে 3-এরটা লোয়েস্ট হবে, যেহেতু ওটা নর্মাল 2 ডিগ্রি, 3-এরটা লোয়েস্ট। এবার এটাও 2 ডিগ্রি অ্যালাইলিক, 1 নাম্বারেরটা, আর 2 নাম্বারেরটাও 2 ডিগ্রি অ্যালাইলিক, কিন্তু 1 নাম্বারের যেটা এই 2 ডিগ্রি অ্যালাইলিকটা দেখ,
এটা কিন্তু লং রেজোনেন্স চলে যাচ্ছে, মানে বেনজিন রিংয়ের সঙ্গে রেজোনেন্স আসবে, কিন্তু এইখানে সেটা শুধুমাত্র এই পাই বন্ডের সঙ্গেই রেজোনেন্স। তাহলে এটা যেহেতু লঙ্গার রেজোনেন্স পাচ্ছে, সেই জন্য স্টেবিলিটি কম্পারেটিভলি বেশি হবে, তার মানে সেকেন্ড অপশানটা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 8, ইন পেপার ক্রোম্যাটোগ্রাফির পার্টটা কিন্তু তোরা ভালো করে পড়ে নিবি, মানে কোনো স্টাডি মেটেরিয়াল স্ট্যান্ডার্ড থেকে বা এনসিআরটির বইয়ে যেটা আছে সেটা। মোবাইল ফেজ ইজ লিকুইড অ্যান্ড স্টেশনারি ফেজ ইজ সলিড। মোবাইল ফেজ ইজ, হ্যাঁ মানে এটা প্রথমটাই হবে, মোবাইল ফেজ ইজ লিকুইড অ্যান্ড স্টেশনারি ফেজ ইজ সলিড, তার মানে ফার্স্ট অপশানটা হবে। এটা ইনফরমেটিভ, খেয়াল রাখবি। নেক্সট এর পরেরটাও একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে জেলডাল মেথডটা তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জায়গাটা তোরা দেখে নিবি। ইন জেলডাল মেথড ফাংশন অফ কপার সালফেট ইজ, কপার সালফেটের কি ফাংশন, তো ওটা ওই বলছে বয়েলিং পয়েন্ট এলিভেটার, ক্যাটলিস্ট, ফ্রিজিং পয়েন্ট ডিপ প্রেশার, নান অফ দিস, ক্যাটলিস্ট হবে। ওর রোলটা লিখে রাখবি যে কপার সালফেট ইনক্রিজেস দ্য রেট অফ রিয়াকশন ডিউরিং ডাইজেশন। আচ্ছা, নেক্সট বলছে হুইচ রিয়েজেন্ট ইজ ইউজফুল ইন সেপারেটিং বেনজোইক অ্যাসিড ফ্রম ফেনল। তো বেনজোইক অ্যাসিড আর ফেনল মানে সেপারেট করা মানে ওই সোডিয়াম 5% সোডিয়াম বাইকার্বনেট, কারণ এই সোডিয়াম বাইকার্বনেটটা বেনজোইক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করবে কিন্তু ফেনলের সঙ্গে রিয়াকশান করবে না। তো সেই জন্য, কারণ এমনি বুঝতে পারবি যে COOH গ্রুপের মানে যে ফাংশনাল গ্রুপ তার আইডেন্টিফিকেশান টেস্টে ওই সোডিয়াম বাইকার্বনেট টেস্ট ইউজ করা হয়। তো এটা বেনজোইক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করবে, করে বেনজোইক অ্যাসিডটা সেপারেট হয়ে যাবে, ফেনলটা সেপারেট হবে, কারণ ও রিয়াকশান করবে না, ফেনলটা আলাদা পড়ে থাকবে। তাহলে ডি এরটা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 11 বলছে যে হুইচ অফ দ্য গিভেন ফলোয়িং স্টেবিলিটি অর্ডার ইজ কারেক্ট, মানে কোন স্টেবিলিটি অর্ডারটা কারেক্ট বলছে। প্রথম অপশানটাই কারেক্ট হচ্ছে, দেখ প্রথমটাই তো কারেক্ট হচ্ছে, কারণ এখানে তুই দেখ পাই বন্ড আছে দুটো পাই বন্ড, আর এখানে কোনো পাই বন্ড নেই। যত পাই বন্ড বেশি থাকবে কোভ্যালেন্ট বন্ড তত বাড়ছে, তত স্টেবিলিটি বাড়বে, তার মানে 11A হবে। তারপর 12এরটা কি বলছে না, হুইচ কার্বোক্যাটায়ন ইজ দ্য মোস্ট স্টেবল, সবচেয়ে স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা, এখানে প্রথমটাও দেখ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরেরটা প্রত্যেকটাই দেখ এখানে 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি। সবগুলো যখন 3 ডিগ্রি হয়ে যাবে তখন তোকে দেখতে হবে যে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন যে কার্বোক্যাটায়ন, যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন হায়েস্ট আছে সেইটা মোস্ট স্টেবল হবে। তো এই যে এই কার্বোক্যাটায়নটায় তুই দেখ এখানে 8খানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে, 8টা, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, এখানে 2টো। তো এটাই ম্যাক্সিমাম নাম্বার অফ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, তাই এইটাই সবচেয়ে বেশি স্টেবল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কার্বন আয়ন্স ইলেকট্রন উইল ডিলোকালাইজ ইন ডি অরবাইটালস, কোনটা বলছে ডি অরবাইটালে ডিলোকালাইজড হবে। তো ক্লোরিনের ভ্যাকেন্ট ডি আছে, কিন্তু প্রথমটায় যেহেতু মেটা পজিশানে সিএল আছে, মেটা পজিশানে কিন্তু আর এফেক্ট রেজোনেন্স এফেক্ট কাজ করে না, তাহলে প্রথমেরটায় হবে না। তারপরেরটা প্যারায় আছে, প্যারায় হওয়া মানে অর্থ প্যারায় রেজোনেন্স এফেক্ট কাজ করবে, এটা পুরো ডি অবধি আসবে। এখানে তো ক্লোরিনের অবধি রেজোনেন্সই যেতে পারবে না, আর এখানে রেজোনেন্স পড়বে বটে, কিন্তু এটা তো কার্বনে তো ডি অরবাইটাল নেই, তো পি অরবাইটাল অবধি রেজোনেন্স হবে, তো ডিতে আসবে একমাত্র এই বি অপশানে। নেক্সট কোয়েশ্চেন 14 বলছে দ্য অর্ডার অফ স্টেবিলিটি অফ দ্য ফলোয়িং কার্বন আয়ন্স ইজ, তো এটা একটা নর্মাল 1 ডিগ্রি কার্বন আয়ন, 1 ডিগ্রি নর্মাল কার্বন আয়ন, এটা 2 ডিগ্রি। এই কার্বন আয়নটা দেখ সাইক্লোপেন্টা ডাইনাইল, এটা অ্যারোমেটিক হাইলি স্টেবল, আর এটা হচ্ছে অ্যালাইলিক, এটাও স্টেবল কিন্তু অ্যারোমেটিকের থেকে কম, তার মানে 3এরটা হায়েস্ট হবে, তারপর 4,
তারপর 1, তারপর 2, ফোর্থ অপশানটা আনসার হবে, মানে অ্যারোমেটিকটা মোস্ট স্টেবল হবে। নেক্সট কোয়েশ্চেন 15, which of the following is most stable and which is the next most stable isomer? তো সবচেয়ে বেশি স্টেবল, তারপরে সবচেয়ে বেশি স্টেবল আইসোমার কোনটা, তো সেটা বলেছে। এবার এইখানে তুই দেখ 1 নাম্বারের যেটা, সেটা তুই দেখ এটা রেজোনেন্স যাচ্ছে, দুটো পাই বন্ড, এখানে কিন্তু কোনো রেজোনেন্স হবে না, দেখ নো রেজোনেন্স, তার মানে এইটা বাদ হয়ে গেল। এটায় দেখ রেজোনেন্স হবে হবে আবার এটাও দেখ রেজোনেন্স যাবে, তার মানে এবার তার মধ্যে সবগুলোই যদি রেজোনেন্স স্টেবল যেগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি স্টেবল কোনটা হবে, তখন দেখতে গেলে তোকে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন দেখতে হবে, কারণ এগুলো তো বেসিক্যালি মানে অ্যালকিন ক্যারেক্টারও আছে, ডাবল বন্ডও তো আছে এইগুলোতে। তো এইটাতে তুই দেখ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন থাকছে এখানে 3টে, এখানে 2টো, 5টা, তার মানে 3এরটা সবচেয়ে বেশি স্টেবল। আর তারপর হয়ে যাবে কোনটা, তারপর হবে হচ্ছে 1এরটা। তো এইখানে এইটা হচ্ছে এটা 2টো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন এখানে থাকছে, তো তারপর 1এরটা হবে। এখানেও যদিও 2টো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন থাকছে, কিন্তু জেনারেলি খেয়াল রাখবি যে এক্সোসাইক্লিক ডাবল বন্ড যদি থাকে, মানে কোনো রিংয়ের বাইরে ডাবল বন্ড, যেটা এই ক্ষেত্রে আছে, আর এন্ডোসাইক্লিক ডাবল বন্ড, যেটা রিংয়ের মধ্যে ডাবল বন্ড, তো জেনারেলি যদি হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন সেম থাকে তখন জেনারেলি এন্ডোসাইক্লিক ডাবল বন্ড যেখানে আছে, অর্থাৎ রিংয়ের ভেতরে ডাবল বন্ড যেখানে আছে, সেটা কম্পারেটিভলি মোর স্টেবল হয় দেন দ্য করেসপন্ডিং এক্সোসাইক্লিক কম্পাউন্ড। সেই জন্য 4এর স্টেবিলিটিটা 1এর থেকে কম হবে, কারণ 4টা এক্সোসাইক্লিক কম্পাউন্ড আর 1টা হচ্ছে এন্ডোসাইক্লিক কম্পাউন্ড, তার মানে 15-র এটা কারেক্ট আনসার হবে। তো আজকের ক্লাস এই অবধি, আমরা আবার আমাদের দেখা হবে আগামীকাল। তো আমরা আগামীকাল হাইড্রোকার্বন ক্লাস 11-এর তার ওপর কিছু MCQ দেখে নেব, অর্গানিক কেমিস্ট্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ শেয়ারিং আওয়ার ভিডিও, কিপ সাপোর্টিং আস, অ্যান্ড দ্য পিপল হু আর নিউ in this channel, please subscribe our channel to be updated with every passing day. Thanks once more.